ইউরোপিয়ান দেশগুলো কেন ফ্যামিলি প্রত্যাহার করে নিচ্ছে? তারা কি কোনো আশঙ্কা করছে? ভারত তো সেটা সব শেষে করলো, এবং সেই ভারতের আশঙ্কার কথাটা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা অস্বীকার করলেন। কিন্তু তারপরের দিন দেখলাম যে জামায়াতে, সরি, তোমার আমেরিকান দূতাবাস, তারা আর কি একটা অ্যাডভাইসারি জারি করবে। এই প্রথম অ্যাডভাইসারিতে লেখা হলো যে জঙ্গি বা সন্ত্রাসবাদী হানা হতে পারে, এমনকি মন্দির, মসজিদ, গির্জায় আক্রমণ হতে পারে। ফলে প্রত্যেক মার্কিন নাগরিককে সতর্ক করা হচ্ছে, জঙ্গি হানা হবে, মন্দির, মসজিদ, গির্জা আক্রমণ হবে। কিন্তু আমেরিকা বলে, তার বন্ধু আমেরিকা বলে, যার দয়ায় তারা রয়েছেন ক্ষমতায়, যার বদান্যতায় তারা ক্ষমতায় আছেন। এই পর্যবেক্ষক না পাঠানোটা কি ইঙ্গিত করে? না, প্রথম কথা হচ্ছে যে যখন আমরা দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছেন, তার মধ্যে অবশ্য যুক্তরাষ্ট্রের নাম নেই। আর তাছাড়া যুক্তরাজ্যকে না পাঠানো চলে, কারণ তাদের রাষ্ট্রদূতরাই পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন ওখানে। রোজ প্রত্যেকটা দলের সঙ্গে দেখা করছেন, প্রত্যেকটা দল যাচ্ছেন, প্রধান বিচারপতিকে যাচ্ছেন, তিনি ভবিষ্যতে কেয়ারটেকার হবেন কিনা সব আলোচনা চলছে। ফলে তাদের তো পর্যটক পাঠানোর কোনো প্রয়োজন নেই। পাঠাচ্ছেন রাশিয়া সহ আর কিছু মুসলিম কান্ট্রি আছেন, তারা তাদের একটা অনেকদিন পর একটা মুসলিম প্রধান রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ, এমন একটা সম্ভাবনা নিয়ে তারা আন্তর্জাতিক প্যান ইসলামিক মুভমেন্ট করতে চান, তাদের খুব সুবিধা হচ্ছে। সেসব ভেবে টেবে তারা হয়তো আসছেন তার জ্ঞাতি ভাইদের দেখতে, দেখাশোনা করতে আর কি। তার মধ্যে অনেকে আছেন জেল থেকে ছাড়া পেয়েছেন, তাদের জ্ঞাতি ভাই, অনেকে আছেন লস্করে তৈবা, অনেকে শুনেছি পাকিস্তান থেকে, করাচি বিমানবন্দর থেকে আসছেন, সেই যাত্রী তালিকা আমাদের গোয়েন্দারা ভেরিফাই করে দেখছে। অনেকে আছেন ভুয়া পরিচয় এসছেন, যার প্রকৃত তার নাম অন্য, জাল পাসপোর্টে এসছেন। তো সেসব ঘটনা ঘটছে, খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে একটা বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে, অবাধ জঙ্গি, অনেকটা অভয়ারণ্য তৈরি করা হয় না বাঘ, সিংহ, হাতি রাখার জন্য, কিংবা চিড়িয়াখানা দেখার জন্য। তো চিড়িয়াখানা দেখতে অনেকে আসছেন, কারণ এটা ঠিক অভয়ারণ্য হয়নি, চিড়িয়াখানাই হয়েছে। সাজিয়ে গুছিয়ে খাঁচার বাইরে খোলা মাঠে সব জন্তু জানোয়ারদের ফেলে রাখা হয়েছে। ফলে এগুলো দেখার জন্য তো ভারতকে যাওয়ার প্রয়োজন নেই। ভারতে দূর থেকেই দেখতে পাচ্ছেন, ভারতের গোয়েন্দারা আছেন, তারা লক্ষ্য খাতে, তারা ভালো পর্যবেক্ষণ করছে নির্বাচন। আর কিছু হয়তো তারা প্রলোভিত করছেন কিছু সাংবাদিককে, যেসব সাংবাদিকদের আমি দুর্ভাগ্যজনক আমি বলবো, তারা মানে আসল প্রশ্ন কেউ করেন না, তাদের অদ্ভুত একটা প্রশ্ন করেন এবং একতরফা তারা সব বক্তব্য রেখে যান, এবং সেটাকে তারা এক্সক্লুসিভ ইন্টারাকশন বলে চালাতে থাকেন আর কি। তো এখন এগুলো আমি বলবো যে কিছু কিছু ভারতীয় সাংবাদিক করছেন, যেমন ভারতীয় সাংবাদিকরা অনেকেই, বাংলাদেশের অনেকেও, তারা জানেন না যে মানে সবাই তিনি শুরু করলে যে নির্বাচন, যেমন একটা নির্বাচন প্রতিটি দেশে হয় তেমন বোধ হয় নির্বাচন, আদতে তা তো নয়। নির্বাচনের একটি বড় অংশ হচ্ছে গণভোট, সেটি প্রধান নির্বাচন। এবং প্রায়, আমি যদি ভুল না করে থাকি, প্রায় 17 বছর কি 18 বছর পরে বাংলাদেশ আবার গণভোট হতে চলেছে। সেই গণভোটের বিষয়বস্তুটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছেন না। তো উত্তর পাচ্ছেন যে গণভোটটা হলে নাকি, হ্যাঁ ভোটটা হলে বাংলাদেশের নাকি পরিস্থিতি বদলে যাবে, ফ্যাসিবাদী সরকার কোনোদিনই তৈরি হবে না। কিন্তু গণভোটটা যে কেউ পড়ে রেখেছেন 38টা ধারা কি, আমি বলছি যেসব ভারতীয় সাংবাদিক সফর করছেন ঢাকা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা কি পড়ে রেখেছেন? ওই ব্যালটে নাকি 4টে ধারা লেখা আছে, ব্যালটে 38টা ধারা দেওয়া নেই। রেহমান সোহান চৌধুরীর মতো বিদগ্ধ একজন অর্থনীতিবিদ, যিনি স্বয়ং একটা সময় ইউনুসকে চেয়েছিলেন ইউনুস দায়িত্বে আসুন, সেই 1/11 সময়কার ঘটনা, তিনি পর্যন্ত প্রশ্ন করছেন যে আমি তো জানি না বাকি 38টা ধারা কি। 38টা ধারার মধ্যে আমরা মোটামুটি যেটা বুঝছি, গোটা ব্যবস্থাটার একটা কল্যাণে বদলে দেওয়া হবে, এবং সেই ধরনের সংসদীয় গণতন্ত্র পথে যেটা বাংলাদেশ চলছিল সেটা থাকবে না, কারণ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে। লোকসভা, যেটা নিম্ন কক্ষ, তার হাতে সম্পূর্ণ ক্ষমতা থাকবে না, এবং উচ্চ কক্ষের ক্ষমতাই হবে, এবং সেখানে সমানুপাতিক হারে সেখানে সংসদ সদস্য থাকবেন, এবং রাষ্ট্রপতি কিন্তু মূল সাংবিধানিক পদগুলোতে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধানমন্ত্রী নন। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু খর্ব করা হচ্ছে। এই প্রশ্নগুলোর
এই প্রশ্নগুলো আমার সঙ্গে যদি আমার সুযোগ হতো, আমি তোমাদের মাধ্যমে প্রশ্নগুলো ছড়িয়ে দিচ্ছি অন্য বাংলাদেশের সাংবাদিক, ভারতীয় সাংবাদিকদের উদ্দেশ্য, দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর নিন। সেই প্রশ্নগুলো কি উত্তর, কি তার জবাব? এটা কি রাষ্ট্রপতির ক্ষমতা কেন বাড়ানো হচ্ছে, কি জন্য বাড়ানো হচ্ছে? রাষ্ট্রপতির ধাঁচের শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চান? কেন সাংবিধানিক পদে সমস্ত রাষ্ট্রপতি নিয়োগ করবেন? কেন নির্বাচিত প্রধানমন্ত্রী নিয়োগ করবেন না? তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কিন্তু ছোট জগন্নাথ, ছোট প্রধান, জগন্নাথ যদি বলতে না পারেন তাহলে আমি বলছি হাত দু হাত কাটা ভারতের একজন ভগবান আছেন, তার নাম জগন্নাথ, তাকে বলা হয় ছোট জগন্নাথ, মানে তার হাত দুটো নাই। তো এরকম একটা প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি জানি না তারেক রহমান হবেন না শফিউর রহমান হবেন, তো শফিউর রহমান হলে কোনো অসুবিধা নেই, তিনি ইউনুসের সঙ্গে একই একই অবস্থা। কেউ জানে না যে মানে অদ্ভুত প্রচার নেই। আমি প্রথম আলো পড়ে জেনেছি, প্রথম আলোকে ধন্যবাদ, প্রথম আলো পড়ে জেনেছি যে হ্যাঁ ভোট পাস হওয়ার পর এই সরকার 180 ওয়ার্কিং ডেজ এর মধ্যে বাকি প্রস্তাবগুলো রূপায়ণ করবে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু 3 মাস ছুটি, মানে ব্যাপারটা দাঁড়ালো 6 + 3 9 মাস, অর্থাৎ 9 মাস ইউনুস আছেন। ভোটের পর দিনই প্রধানমন্ত্রী হচ্ছে না। এই প্রশ্নটা আমি উত্তর চাইছি। না ভারতীয়, না বাংলাদেশি, না বিদেশি, যারা সব গণতন্ত্র নিয়ে সোচ্চার, না গার্ডিয়ান, না আল জাজিরা, কেউ এই প্রশ্নগুলোর কোনো জবাব মানে করছেন, প্রশ্নটাই তো করছেন না। প্রশ্নটা একটা গদবাঁধা রেটরিকের মতো হয়ে গেছে। শেখ হাসিনার সময় অত্যাচার হয়েছে, গণতন্ত্র ছিল না, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এখন এগুলো হলে হবে না, এখন সব স্বাধীন হয়ে যাবে, সমস্ত সাংবাদিকদের জেলে পড়ে মুক্ত স্বাধীনতা থাকবে, সাংবাদিকরা জেলে থাকবেন কিন্তু সেখানে সমস্ত বাক স্বাধীনতা থাকবে। এরকম একটা বিচিত্র ধরনের, সেই জন্য চিড়িয়াখানা শব্দটা ব্যবহার করেছিলাম, অভয়ারণ্য বলিনি, চিড়িয়াখানা। এটা জন্তু জানোয়াররা যেখানে খোলামেলা ঘুরে বেড়ায়, মানে সেই ধরনের আর কি। তো এখন এই ধরনের ব্যবস্থা নিয়ে এখন তুমি যে মূল শুরু করেছিলে, দুঃখজনক খুবই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল এখানে নেই, তাহলে কি করবে? আমি জানি শেখ হাসিনা নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসছেন, এবং সেই বৈঠকে নিশ্চয়ই তিনি কোনো একটা তো প্রচার তারা করছেনই যে নৌকা নয় তো ভোট নয়। এবং এবং আমি প্রথম দেখলাম যে বেশ কিছু, মানে যেভাবে জুলাই, তথাকথিত জুলাই বিপ্লবের সময় যে ধরনের বহু জনপ্রিয় লোকপ্রিয় সঙ্গীত তৈরি করা হয়েছিল, এবারেও সেরকম লোকপ্রিয় সঙ্গীত ভাইরাল হচ্ছে। তার মধ্যে অনেকগুলো ভাষা নিয়ে আপত্তি আছে অনেকের। ঠিক আছে, ভাষা তো হতেই পারে, আপত্তি থাকতেই পারে, কিন্তু কিছু কিছু শুদ্ধ ভাষায়, ভালো ভাষায়, কারণ এখন যে বাংলাদেশের পরিস্থিতি না, আপনি শুদ্ধ ভাষায় বললে কেউ কিছু বুঝবে না। আপনি চমৎকার স্ল্যাং ব্যবহার করুন, 1 মিনিটে বুঝে যাবে, মানে বোঝাতে বেশি ব্যাখ্যা দিতে হবে না। আপনার আপত্তি থাকতে পারে, যখন গান গিয়েছিলেন যে দেশটা নাকি তোর বাপের নাকি, সেটা খুব শুদ্ধ ভাষা মনে হয়েছিল, খুব আনন্দ লেগেছিল। বঙ্গবন্ধুকে অপমান করে যে গানের লেখা হয়েছিল সেটা অপমান জানো, সেটা নাকি শুদ্ধ বাংলা ভাষা। আর এখন যেটা বলা হচ্ছে, এখন কাঁচা ভাষায় যদি বলা যায় অশ্লীল শব্দ ব্যবহার করছে, মহিলা মহিলা গায়ক, তরুণী গায়ক ব্যবহার করছেন। খারাপ সেটা, কিন্তু পরিস্থিতিটাই এমন। আপনি তো সুফি গায়ক গান গাইলে, বাউল তো গান গাইলে তার উপর তো হামলা করবেন। আমি এখন অশ্লীল গান গান গাই না তো কি করবো, বাউল গাইবো? বাউল গাইলে আপনি অ্যালাউ করবেন নাকি না? লালন ফকিরের গান গাইতে গেলে অ্যালাউ করবেন, সেখানে তো ভাঙচুর করছে, লালনের উৎসব করতে দেন না, আর বড় বড় জ্ঞান দিচ্ছে। তার মধ্যে আবার কিছু কিছু আছে খুব সুবিধাবাদী সাংবাদিক, সুবিধাবাদী ব্যক্তি, তারা আবার ছিচি করে হচ্ছে, এসব খুব খারাপ কথা বলা হচ্ছে তাদের খুব। বাংলা ভাষার জন্য, তো বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সময়টা কি করেছিলেন? যখন লালনকে আক্রমণ করা হচ্ছিল, যখন বাউল শিল্পীকে আক্রমণ করা হচ্ছিল, তাকে তো শারীরিক ভাবে আক্রমণ করা হয়েছে। এটা তো নয় মুখে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, সেটা শারীরিক ভাবে আক্রমণ করছে না কেউ। কিন্তু এর সঙ্গে জবাব দিল না, কিছু কর্তৃপক্ষ যে পাঠাবে না, তো জবাবও দেয় না কিন্তু ভারত। আমি জানি না, সেটা বলতে পারবো না। কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে, আমি তোমাকে যেখান থেকে শুরু করেছিলাম এটা ফিরে যাই তোমার প্রশ্নে, সেটা হচ্ছে যে যখন দেখলাম এই সংবাদটি প্রকাশিত হয়েছে, পরের দিন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে সমস্ত দেশের নাম দেখলাম কিন্তু ওদের ভারতের নাম নেই, কেন, কারণ কি? তা পরের দিন দেখলাম খবর হলো যে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মানে আগে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা সেটা তো আমরা জানিনি না, পরের দিন জানলাম ভারতকে আনানো। তার মানে কি আমি জানি না, একদিন পরে কি পরে প্রথমে চিন্তা হয়েছিল ভারতকে আমন্ত্রণই জানানো হবে না,
কিন্তু ভারতীয় সাংবাদিকরা তো যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন, তাদের অনেককেই অবশ্যই, আমি বলছি না যে তারা সকলে খুব ভালো রিপোর্ট করছেন এমন নয়, আমি তাদের রিপোর্টে মনে হয় না সঠিক বাংলাদেশের চিত্র পাওয়া যাচ্ছে। অথচ কিভাবে তাদের নিয়ে যাওয়া হচ্ছে আমি সেটাও জানি না, কে ফান্ডিং করছে তাও জানি না। কেউ কেউ গেছেন, আমি শুনেছি জামায়াতের ফান্ডিংও গেছেন। হতেই পারে, সব বয়সে সব দলের মধ্যেই, সব দেশের মধ্যেই তো মানে মানুষ থাকতেই পারে, শুধু বাংলাদেশের মধ্যেই কেন কিন্তু জবাবটা হয়তো দেয়নি। কিন্তু আমি একটা ভারতীয় সংবাদপত্রে পড়েছিলাম যে জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তারা বলছেন ব্যাপারটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশন 5টি যে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ, সেই নিয়ে তারা প্রবল ব্যস্ত মানে কি, একবার তুমি শুনতে পারো যে 24 ঘন্টার জায়গায় যদি 26 ঘন্টার দিন হতো তাহলে সুবিধা হতো। মানে তাদের ভোটার তালিকা সংশোধন করা, মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া, নতুন ব্যক্তির নাম জোড়ার, এই যে একটা জটিল প্রক্রিয়া, তা নিয়ে প্রচুর বিতর্কও চলছে। এবং আজকে তুমি তো দেখেছো এ নিয়ে পশ্চিমবাংলায় এমন অসন্তোষ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে নেমেছেন। একজন মুখ্যমন্ত্রীকে কখনো সুপ্রিম কোর্টে দেখা যায়নি সওয়াল করতে, মানে এমন কাণ্ড হয়েছে। সেখানেও বিচিত্র ঘটনা ঘটছে, মানে হিন্দি ভাষার কারণে আর কি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি কেউ টেগল দেখে তাহলে তাকে ইলেকশন কমিশন শোকজ করছে। ঠাকুর আর টেগর যে এক, কে বোঝাবে? বাংলাদেশে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, তারা বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় হন, বা কোনো মহিলা বিয়ে হয়ে গেলে তার পদবি বদলে যায়, সেগুলো নিয়ে এইসব বিচিত্র কাণ্ড যেগুলো শুনলাম আজকে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ড, এই ব্যাপারটা নিয়ে ভীষণ ব্যস্ত। হয়তো সেই কারণেই চিঠিটা হয়তো পড়ে আছে, কিন্তু জানি না জবাব গেছে কিনা। জবাব নিশ্চয়ই একটা যাবে, হয়তো চলে গেছে, আমি খোঁজ নিইনি, খোঁজ নিলে সঠিক কথা বলতে পারবো। পর্যবেক্ষকদের নিরাপত্তার শঙ্কা ছিল ভারতীয় পর্যবেক্ষক। আমার তো মনে হয় দেখুন, নিরাপত্তার ব্যাপারটা যে কারণে ভারত, সকলেই বলেন ভারত একটা নো ফ্যামিলি পোস্টিং করে দিয়েছে, মানে কোনো ফ্যামিলি নিয়ে কেউ থাকবেন না। এখন ভারতের বহু আগে বহু পশ্চিমা দেশ কিন্তু তাদের ফ্যামিলি প্রত্যাহার করেছে, তারা ঘোষণা করে। আমি ভারতীয় হাই কমিশন থেকে তারা আমার কাছেও প্রশ্ন রেখে জানতে চেয়েছিল যে আপনি কি একটু খোঁজ নিয়ে দেখবেন হঠাৎ ইউরোপিয়ান দেশগুলো কেন ফ্যামিলি প্রত্যাহার করে নিচ্ছে, তারা কি কোনো আশঙ্কা করছে? ভারত তো সেটা সব শেষে করলো, এবং সেই ভারতের আশঙ্কার কথাটা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা অস্বীকার করলেন। কিন্তু তারপরের দিন দেখলাম যে জামায়াতে, তোমার আমেরিকান দূতাবাস, তারা আর কি একটা অ্যাডভাইসারি জারি করবে। এই প্রথম অ্যাডভাইসারিতে লেখা হলো যে জঙ্গি বা সন্ত্রাসবাদী হানা হতে পারে, এমনকি মন্দির, মসজিদ, গির্জায় আক্রমণ হতে পারে, ফলে প্রত্যেক মার্কিন নাগরিককে সতর্ক করা হচ্ছে। তো এখন সেটা তো, এবার তার জবাব কিন্তু তৌহিদ হোসেন দেননি। এবং তার সেটা কবে করেছেন সেই অ্যাডভাইসারি? ঠিক 24 ঘন্টা আগে আমেরিকা দূতাবাসের সকল পদাধিকারী নিয়ে, মানে 1 নম্বর থেকে 5 নম্বর সকলকে নিয়ে জামায়াতের আমিরের সঙ্গে দেখা করতে, যে নামগুলো ছাপা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে, এমনকি সেই প্রবীণ জামায়াত ইসলামী করতেন যিনি আমেরিকান দূতাবাসে পোস্টেড বহুদিন, তার নাম অনেক জায়গায় বলেছি, আর নাম বলে তাকে বিখ্যাত করতে চাই না, যিনি জামায়াতের শিবিরের লোকেদের দূতাবাসে সব নিয়োগ দিতেন, 46 জনকে শুনেছিলাম নিয়োগ দিয়েছিলেন। তারা গোটাটা একটা ওইখানে বসে একটা প্ল্যান করতো আর কি, কিভাবে ছাত্র মুভমেন্ট করানো যায়, কিভাবে কি করা যায়। তো যেটা 18 আদলে করেছিল, সেই 18 আদলটাকেই আমার মতে বাংলাদেশের রাজনীতিতে 18টাই টার্নিং পয়েন্ট সব দিক থেকে। একটা নির্বাচনে সকল দল অংশগ্রহণ করা সত্ত্বেও সঠিক নির্বাচন হয়নি, সেটা ঠিক। সেই সময়টা থেকে আমেরিকাও তার নীতি বদলায়, জামায়াত ইসলামীকে একটা মডারেট ইসলামিক দল বলে ঘোষণা করে। তারা কিন্তু উগ্র দল নয়, এবং সেই দলকে মানে নামানোর জন্য তাহলে শেখ হাসিনার কাছেও আবেদন করেছে জামায়াত ইসলামীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক, এমনকি 24-এর আগেও, যেটা শেখ হাসিনা মানেননি। যাক, তার জন্য তো তাকে ফল ভুগতে হয়েছে, সে কথা পরিষ্কারই বলেছেন। যে গোড়া চামড়ার কথা শুনলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এখন গোড়া চামড়াদের লোকেদের সমস্যা থেকে তারা এই কালো চামড়ার লোকেদের সবসময় একটা প্রজা বলে এখনো ভাবে। তাদের এখনো সেই 200 বেশি পাকিস্তানের যেমন দুঃখ, ভারত বাংলাদেশকে দুভাগ করার দুঃখ এখনো রয়ে গেছে। ব্রিটিশদের দুঃখ যে অঞ্চল থেকে 200 বছর আগে তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল একজন অর্ধনগ্ন সাধুর
আন্দোলনের কারণে লাঠি হাতে, তিনি গায়ে কোনো জামা পড়তেন না, তার নামে মহাত্মা গান্ধী। এবং ফলে তাদের সেই দুঃখটা আজও যায়নি। ফলে তারা এখনো কোনো না কোনো ভাবে সে বা তার দোসর তারা মিলে চেষ্টা করে কি করে এটাকে আবার পদানত করা যায়। এখন চমৎকার সুযোগ তাদের হয়েছে। আপনি মার্কিনীদের উদ্বেগের কথা বললেন, কিন্তু ভারতের বিষয়টা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন কোন উদ্বেগের কারণে ফ্যামিলি নিয়ে এগুলো বুঝলাম না, আসলে কি চায় সেটাই আমরা বুঝছি না। উনি আমেরিকান দূতাবাসকে জিজ্ঞেস করুন, জেনে যাবেন। কেন আমেরিকান দূতাবাসের সঙ্গে তো ঘনিষ্ঠ সম্পর্ক আছে, রোজ ওঠা বসা করেন তো। ওরা কেন এমন অ্যাডভাইস ছেড়ে দিচ্ছে সেটাকে জেনে নিন, তাহলে সেইগুলো বুঝতে দেবে, সেটাই ভারতের উত্তর, তাই না? আমেরিকা কেন ভারতকে এমন কোন অ্যাডভাইসারি পাবলিকলি বলেনি যে জঙ্গি হানা হবে, মন্দির গির্জা আক্রমণ হবে, সেটা আমেরিকা বলে, তার বন্ধু আমেরিকা বলে। যার দয়ায় তারা রয়েছেন ক্ষমতায়, যার বদান্যতায় তারা ক্ষমতায় আছে, তাদের কাছে জিজ্ঞেস করলে হুজুর, তাদের হুজুর তো হচ্ছে এইসব ওয়াশিংটন। হুজুরকে জিজ্ঞেস করুন যে কেন এরকম দিলেন বিবৃতি। গৌতম দা, আমেরিকা একটা প্রচার আছে, আমেরিকা এবং ব্রিটেন ভারতকে জব্দ করার জন্য জামাতের সঙ্গে এই সম্পর্কটা নিয়েছে তারা। সরি, শুনতে পাইনি, বললাম একবার। আমেরিকা এবং ব্রিটেন ভারতকে জব্দ করার জন্যই জামাতের প্রতি তাদের দুর্বলতা, তাদের আস্থা প্রকাশ করেছে যে ভারতকে, যেহেতু বাংলাদেশের চীনপন্থী দেশ এই গভর্নমেন্ট, এই দেশটাকে জব্দ করতে হইলে জামাত দরকার। এখন ইদানিং ভাবে পরিস্থিতি কিন্তু কিছুটা গত কয়েকদিন ধরে একটু বদলাতে শুরু করেছে। মানে ধরো তোমার আমেরিকার সঙ্গে যে তোমার ভারতের যে সমস্যাটা চলছিল, সেটা গত 48 ঘন্টার মধ্যে একটা সমাধান হয়েছে, বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। ভারত যে শুল্ক তারা 50% বসিয়ে দিয়েছিলেন রাশিয়া থেকে তেল কেনার কারণে, সেটাকে 18% নিয়ে এসছেন। এবং 18% আনার ফলে ভারতে যে ধরো গার্মেন্ট শিল্প, তার উপরে শুল্ক চাচ্ছে 18। তুমি যদি বাংলাদেশে দেখো, বাংলাদেশে এটা 20%। ফলে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটা সমস্যার মধ্যে পড়লো, কারণ ভারত প্রতিযোগিতা এগিয়ে যাবে। বাকি অন্যান্য দেশ তাদের প্রত্যেকে, কিন্তু পাকিস্তানেরও কিন্তু 25%, চীনের 30%। ভারতকে এত কম শুল্ক দিয়ে আন্তর্জাতিক বাজারে, আমাদের সাবেক পররাষ্ট্র সচিব বলছিলেন হর্ষবর্ধন সিংলা, যে এই সিদ্ধান্তের ফলে ভারত আন্তর্জাতিক বাজারে 3 ট্রিলিয়ন মার্কেটের অ্যাক্সেস পেল, এবং বাকি বাংলাদেশকে প্রতিযোগিতায় পিছিয়ে দিল। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু আরো চাপে পড়লো। সেই দিক থেকে দেখতে গেলে তুমি যেটা বলছিলে যে চাপ, আমার কাছে মনে হচ্ছে বোধহয়, এবং জানো যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ওয়াশিংটন সফর করছেন, সেখানে আছেন, একটা ইন্টারন্যাশনাল আর্ট সামিট হচ্ছে, সেই সামিটে জয়শঙ্কর রয়েছেন সেখানে। ফলে আলাপ আলোচনাটা আবার শুরু হয়েছে এখানে। এখন জানি না ভবিষ্যতে এখানে বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হবে কি হবে না, এখন আমার জানা নেই। সেটা ভবিষ্যতে রাজনৈতিক দিকটা তো নিশ্চয়ই আলোচিত হতেই পারে। সেটা যখন হবে, আমরা এই ভিজিটটার পরে হয়তো একটু ক্লিয়ার হতে পারবো। এই সময়ে ঢাকার মার্কিন অ্যাম্বাসেডারকে ওয়াশিংটনে ডেকে পাঠানো হচ্ছে। এটা নিয়ে কোনো, জয়শঙ্করের সফর, আমেরিকান এম্বাসিডার ডেকে পাঠানো, এটা নিয়েও কানাঘুষণা আছে বাংলাদেশে। আমার মনে হয় যে অবশ্যই নির্বাচন আগে ওয়াশিংটন বা হোয়াইট হাউস কি নীতি নিতে পারে বাংলাদেশ সম্পর্কে, সেই ব্যাপারে তার সঙ্গে আলোচনা, বা তিনি যে আলাপ আলোচনাটা করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, সেটা হয়তো সেখানে তিনি রিপোর্ট করবেন। কিন্তু আমার মনে হয় না জয়শঙ্করের সঙ্গে তার সাক্ষাতের কোনো সম্ভাবনা আছে, এটা খুব একটা আমার মনে হয় না। শেখ হাসিনার ইন্টারভিউর পরে বাংলাদেশ প্রতিক্রিয়া দেখালো, এবং এরপরে ক্যালকাটায়
জয়ের যে প্রোগ্রামটা, জয়ের যে বক্তব্যটা, এটা আরো একটু অন্যরকম মনে হচ্ছে না? আপনার ফোনটা, হ্যাঁ। না, সেটা একটা বিজেপি সমর্থিত সংগঠন, ভারতীয় জনতা পার্টি, তারা একটা আলোচনা সভা আয়োজন করেছিলেন। এই আলোচনা সভাতে জয়কে তার বক্তব্য পেশ করতে অনুরোধ করেছিলেন, এবং তিনি আমেরিকা থেকে বসে তিনি একটি সরাসরি লাইভে বক্তব্য রেখেছেন। শেখ হাসিনা অডিওতে রেখেছিলেন, জয় সেখানে লাইভে বক্তব্য রেখেছেন, এবং মূলত তার নির্বাচন সম্পর্কে তার মতামত সেখানে। সেটা ভারতের আপত্তি করার কি আছে? সে তো ওয়াশিংটন থেকে বসে বলছেন, ভারত থেকে তো বসে বলছেন না। ভারতের তিনি তো সেখানকার মিডিয়াকে অ্যাড্রেস করছেন, এবং সেটাতে বলেছেন নির্বাচনে কি হতে পারে। তিনি বলেছেন একটা মিশ্র ফল হতে পারে, কেউ কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, বিএনপিও পাবে না, জামায়াতও পাবে না, এদের দুজনে মিলে একটা সরকার হবে। এটা নাকি প্রি প্ল্যান্ড হয়ে আছে, এটা ফিক্সড হয়ে আছে, সেটাই নাকি রেজাল্ট হবে আর কি। সে কথা তিনি বলেছেন, এবং সেটার ফলে যেটা হবে সেটা একটা বিপজ্জনক জায়গায় যাবে, এবং ফলে সেখানে সংঘর্ষ বাড়বে, উভয় দলের মধ্যেই সংঘর্ষ বাড়তে পারে। তারপরে তো আজকে ক্ষমতার ভাগ বাটোয়ারা। আমার তো মনে হয় প্রধানমন্ত্রী পদ নিয়েও বিবাদ হতে পারে। মানে জয়ের কথা থেকে আমার ইন্টারপ্রিটেশনে মনে হচ্ছে যে কে প্রধানমন্ত্রী হবেন, যে তারেক প্রধানমন্ত্রী হবেন সেটা বিএনপি বলছে ঠিকই, কিন্তু শফিউর রহমান জামায়াত এই এত 50 সালের পরে এর সুবর্ণ সুযোগ আওয়ামী লীগ ময়দানে নেই। এবারে যদি ক্ষমতায় না আসেন তাহলে আর জীবনে আসবেন, ফলে এবার ওরা আসার জন্য শেষ সর্বশক্তি প্রয়োগ করবে। দরকার হলে যদি বলা হয় না যে হয়তো পরমাণু বোমা ছুড়বেন, এরকম একটা ব্যাপার। এবার তারা ক্ষমতায় আসার জন্য সব চেষ্টা করবে, চেষ্টা তারা করছেন। ওটা ভুল ধারণা আছে লোকের, আছে 7-8% ভোট আছে, তার বেশি নেই। সমস্ত প্রশাসন তাদের কবজায়, রিটার্নিং অফিসাররা তাদের কবজায়, একথা অভিযোগও করেছেন বিএনপি। বিভিন্ন জায়গায় প্রচুর তারা টাকা পায়। বাংলাদেশের একটা ঘটনা, বাংলাদেশের সংবাদপত্র থেকে দেখলাম অতি সম্প্রতি, এরকম একটা আর্থিক দুরবস্থার মধ্যে দেশ, $8 বিলিয়ন ফরেন রেমিটেন্সেস, তার মানে সাদা টাকা এসছে, কালো টাকা না। $8 বিলিয়ন, এই টাকাটা কে কার জন্য পাঠাচ্ছে? আমি দু একটা জিনিস খোঁজ করে পেয়েছি যে জামায়াতের পন্থী যারা লোক, তারা বিদেশ থেকে টাকা সংগ্রহ করছেন, এবং তারা ঢাকাতে জামায়াত পন্থীদেরই টাকা পয়সা পাঠাচ্ছে। $8 বিলিয়ন হয়তো সবটা জামায়াতের নাও হতে পারে, কিন্তু $8 বিলিয়ন মধ্যে অধিকাংশটা জামায়াতের। এটা মনে হয় খোঁজ নিলেই আমার উচিত হচ্ছে, যারা বাংলাদেশে ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেন, কিংবা যারা সংবাদ রাখেন, রোজ খবর করেন, বিভিন্ন কাগজে অর্থনীতির পাতা আছে, আমি তাদের কাছ থেকে আশা করবো যে এই $8 বিলিয়ন ফরেন রেমিটেন্সে গ্রাহককে, এটা যদি জানা যায় তাহলে একটা ভালো সাংবাদিকতার লক্ষণ দেখতে পাবো। তাহলে অনেকটা বিশ্বাস করবো যে মুক্ত সাংবাদিকতা আছে বাংলাদেশে, এখনো বেঁচে আছে। জয়ের বক্তব্যে তারেকের একটা বিষয় সামনে চলে এসে, যেটা তারেক যখন বাংলাদেশে আসার আগে প্রথম বললেন তিনি তার ইচ্ছে আসতে পারেন না, তার আশাটা অনেকের ইচ্ছার উপর নির্ভর করে। জয়ের বক্তব্যে আছে যেহেতু মার্কিন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে একবার এসে জয়কে ইন্টারোগেশন করেছিল, ওই নথি অনুসারে মার্কিন প্রশাসনের দুর্বল একটা মানুষ, তারা একটা দুর্বল মানুষকে ক্ষমতায় পছন্দ করে, এবং মার্কিন আইন অনুসারে ঠিক ভেনিজুয়েলার মতো অবস্থা, তো হুমকি থাকবে সব সময়। মাদুরোকে যেমন তুলে নিয়ে গেছে, জয়ের তারেকের প্রতি এই ধরনের একটা হুমকি থাকবে সব সময়। জয়ের বক্তব্যে আছে সেটা, ভেনিজুয়েলা উল্লেখ করেন। আমি সেটা বলতে পারবো না, তবে আমেরিকার পক্ষে সবই সম্ভব এখন, কিন্তু পশ্চিমের সবচেয়ে একজন অত্যন্ত ক্রেডিবল একটি নিউজ ম্যাগাজিন টাইম, এখানে মানে যে শিরোনামে তারেক সম্পর্কে প্রকাশ করা হয়েছে প্রবন্ধ, রিটার্ন অফ এ প্রডিগাল সন, বখাটে ছেলের প্রস্তাবার্থ, খুবই অপমানজনক কথা। কিন্তু টাইম ম্যাগাজিনের বিরুদ্ধে বিএনপির উচিত ছিল মামলা করা বা প্রতিবাদ করা, সেটা করতে ভয় পাচ্ছে না। শেয়ার করেছে, নিউজটা শেয়ার করেছে, কিন্তু মানে না বুঝে
অর্থ না বুঝে, রিটার্ন অফ এ প্রডিগাল সন মানে হচ্ছে একটা বখাটে বা বকে যাওয়া ছেলের প্রত্যাবর্তন। তো সেইটার তারা না বুঝে, ইংরেজি না বুঝে করে যাচ্ছে। আবার তোমাদের একটা সমস্যা আছে জানো তো, অনেকেরই এই সমস্যা আছে। আর কিছু কিছু সেই দোষে আওয়ামী লীগের নেতারাও ভোগেন। তারা ভাবেন গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে খবর, কিন্তু কি প্রকাশিত হয়েছে সেটা জানেন না, তার যে বিরুদ্ধে প্রকাশিত হয়েছে সেটা বুঝতে পারছেন না। দ্বিতীয়ত, তাতে একটা খুব কুৎসিততম অভিযোগ করা আছে ওর সম্পর্কে, যে একসময় কি একটা নামে ডাকা হতো তাদেরকে, আমি উচ্চারণ করব না কারণ ওইটাও আছে, ওই টিস্যু নামটা হয়ে আছে, নামটা আছে। হ্যাঁ আছে, বিদ্যুৎ সংক্রান্ত, বিদ্যুতের খুঁটি ফুটি নিয়ে, খাম্বা নিয়ে কিছু একটা গোলমাল ছিল। তো সেই সব বিষয়ে নাকি উল্লেখ করা আছে তাতে, তো সেটা তাকে নাকি ডাকা হতো ওই নামে। এসব কথাও সেই যারা নাকি উৎখাত করলেন শেখ হাসিনাকে, আর যারা নাকি যাকে নিয়ে আসছেন, তারা তার নেতা সম্পর্কে আবার মন্তব্য করছেন। এটা জাকি যারা ইংরেজি বোঝেন বিএনপি নেতাদের, তাদের তো এটা প্রতিবাদ করা উচিত ছিল কঠোর। কিন্তু টাইম ম্যাগাজিন, ভারতের সংবাদপত্র হলে প্রতিবাদ করবেন, কিন্তু প্রাইম ম্যাগাজিন প্রতিবাদ করার হিম্মত নাই, ক্ষমতাই নেই। যেমন তৌহিদ হোসেনের ক্ষমতা নেই মার্কিন দূতাবাসকে প্রশ্ন করা এরকম একটা ট্রাভেল অ্যাডভাইসারি দিবেন কেন। হ্যাঁ, ভারতকে দিলে প্রশ্ন করার তার অধিকার আছে। ভারতকে বেশি ভালোবাসেন তো, যার প্রতি বেশি ভালোবাসা তাকেই অনেক বেশি প্রশ্ন করা যায়, যার প্রতি ভালোবাসা নেই তাকে হয়তো প্রশ্ন করা যায় না। আমার মনে হচ্ছিল সেরকমই একটা। তো এইটা বলছো যে ইঙ্গিতটা, যেটা ইঙ্গিতটা তো ধরে আমি তোমাকে তো একটা নির্যাস বলছি যে আমার তো সন্দেহ দেখা দিচ্ছে নির্বাচনের পর তারেক প্রধানমন্ত্রী হবেন কি। একটা পোস্টার দেখলাম, পোস্টারটা বলা হচ্ছে যে দিল্লি নয়, ঢাকা নয়, দিল্লি নয়, পিন্ডি নয়, লন্ডন লন্ডন, মানে আবার লন্ডনে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। আপনি কিন্তু যেটা ঘটবে, যেটা আমার এবং যেটা আমি সিরিয়াস নট, আমি যেটা বলি সেটা হচ্ছে, যেটা মনে হচ্ছে যেটা ঘটবে, সত্যি যদি একটা জাতীয় বা মিলিজুলি সরকার হয়, তাতে ভাগ বাটোয়ারা, দপ্তর ভাগ বাটোয়ারা, প্রধানমন্ত্রীত্ব, কিন্তু ততদিন ইউনুস আছেন। এটা কিন্তু হবে সেই 9 মাস বাদে, 12ই ফেব্রুয়ারি মানে হবে কিন্তু সরকার তৈরি হবে অ্যাকর্ডিং টু জুলাই সনদ ডিসেম্বর মাস, আগামী ডিসেম্বরে। তার আগে হচ্ছে না, কারণ তার আগে যেটা হবে একটা সংবিধান সভা হবে, সেই সংবিধানের সময় এমপিরা ভোট করে যা যা লেখা আছে সেগুলো পাস করাবেন। অর্থাৎ আমি বলছি, নিজেদের মৃত্যুবার নিজেরা গলায় ফাঁসি পড়বেন যে আমি প্রধানমন্ত্রী, আমি ক্ষমতা ছাঁটাই করতে রাজি আছি, আমি দুর্বল প্রধানমন্ত্রী হতে স্বীকার করলাম, এসব তাকে মেনে নিতে হবে। এবং আমি প্রধানমন্ত্রী হয়ে কোনো কাউকে নিয়োগ করতে পারবো না, এটা মেনে নিতে হবে। এই কথাগুলো 38টা ধারা, আমার মতে এই আওয়ামী লীগের লোকেদের আমি বলবো, তারা যতটুকু যা বলছেন ইউনুস সম্পর্কে, যার সম্পর্কে, তার চেয়ে এই ধারাগুলো সম্পর্কে না তাদের, এটা আমি বলবো আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের এটা আরো প্রচার করা বেশি দরকার ছিল। এই জুলাই সনদটা কি, কারণ মুক্তিযুদ্ধ বিরোধী একটা সনদ, এটা ঠিক আছে, সেটা সবাই বুঝছে, কিন্তু সেটা বড় কথা নয়। বাংলাদেশের গোটা গভর্নেন্সের সিস্টেমটা বদলে যাবে এর ফলে, তাতে বাংলাদেশের কি ক্ষতি হবে রাজনৈতিক ব্যবস্থা। কারণ পশ্চিমা শক্তিরা চায় যে কোনো উন্নয়নশীল কোন রাষ্ট্র, উন্নয়নশীল যারা, তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়। এবার দমানোর ক্ষেত্রে তাদের সমস্ত জায়গায় তাদের আঙ্গুলি হেলনে একটি পুতুল সরকার থাকবে, এমন তারা চায়, যেমন তারা বিভিন্ন জায়গায় করছে। গার্ডিয়ানের রিপোর্টটাকে আপনি কিভাবে দেখেন? না, একটা জিনিস দেখছি যে তারা স্বাভাবিকভাবে নেতাদের সাক্ষাৎকার দিয়েছেন, সাক্ষাৎকার নিয়েছেন, মানে নেতারা যেখানে আছেন সেখানে বসে সাক্ষাৎ নিয়েছেন, কোথায় আছেন, কেমন আছেন তার একটা বর্ণনাও তারা দিয়েছে চমৎকার। ওই টাইম ম্যাগাজিন যেমন প্রডিগাল সন লিখেছিল, এখানেও সেইভাবে দিয়েছেন। এখন কিন্তু তারা কি চান, কি করতে চান, তারা একটা পরিকল্পনা করছে। পরিকল্পনা তো স্বাভাবিক, রাজনৈতিক দল তো পরিকল্পনা করবেই কিভাবে ফিরে আসা যায়, সেই পরিকল্পনার কথা লিখেছেন। ওইটুকু এক মধ্যে একটা ইতিবাচক দিক, কমসে কম মানে আমি বলতে পারি কোরকম মানে বিদ্যুতের খুঁটির দুর্নীতির কথা কিছু লেখা হয়নি, তাদের সম্পর্কে লেখা হয়েছে। তারা এখানে আছেন, মোটামুটি ভালোভাবেই আছেন, এবং ভারত সরকারের আতিথেয়তায় আছেন, এবং বসে বসে তারা নীল নকশা তৈরি করছেন কি করে ফিরবেন। সেটা তাদের রাজনৈতিক দলের স্বাভাবিক কাজ, এবং সেটা তো করছেন স্বাভাবিক, সেটা তো আমিও বলছি তো সেটা করছেনই, সে ব্যাপারে সঠিক। এবং সেটা খুব দ্রুত হয়তো নীল নকশা বাস্তবায়নের চেষ্টাও করতে উদ্যোগীও হতে পারে।